নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। বাংলার মা বোনেদের সম্মান নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানালেন বাংলায় সিপিএম এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। আজও রোজ এসে বলছে বাংলায় নাকি মা বোনেদের সম্মান হানি হচ্ছে। আমি বলি উত্তরপ্রদেশে কি হচ্ছে? আগে নিজের দিকে তাকিয়ে দেখাও। বাংলার মা বোনেরা সম্মানিত, তারা ঘরের লক্ষ্মী, তারা মাদার, তারা আম্মা, তারা বিদ্যাবতী, তারা সতী, তারা সাবিত্রী, তারা অরুন্ধতী, তারা লক্ষ্মী, তারা সরস্বতী, তারা মাদার, তারা আম্মা, তারা ঘরও চালায়, তারা দেশও চালায়। আপনারা তো মেয়েদের পছন্দই করেন না। বিজেপি করলে সাতকুল মাপ, আর অন্যদের বেলায় বন্ধ ঝাপ। এই বিজেপি আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিক, যাতে তৃণমূল জিততে না পারে। আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না। আর বাংলায় জেনে রাখবেন, আমাদের সাথে সিপিএম এর কোনো সম্পর্ক নেই। 34 বছরের অত্যাচার আমরা দেখেছি। আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয়, বিজেপির বন্ধু হয়ে, বাংলায় কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন, ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে আসবো, জেনে রাখবেন। কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূল কংগ্রেসের। বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে, তত বেশি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা জোরদার হবে। এই যে বলছে না ইসবার 400 পার, মনে আছে 2021-এ কি বলেছিল এখানে? ইসবার 200 পার, 100ই পার হতে পারেনি, 80 পার হতে পারেনি। আর প্রথম পেজে যে 107টা নির্বাচন হয়ে গেছে, বুক ধরফর করতে করতে শুরু করেছে। লোকে অত বোকা নয়, শুধু প্রচার করে লোককে ধোকা দিলে হবে? 100 দিনের কাজের টাকা নেই, আর রোজ তোমার মুখ প্রচার করছো, তাতে মিথ্যে কথা বলছো, তাতে টাকা আছে। দ্বিতীয় দফা ভোটের আগে ফের বঙ্গে প্রচারে অমিত শাহ। ইংরেজবাজারে অমিত শাহের রোড শো। মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো। সেখান থেকেই বাংলার ভোট নিয়ে সন্ত্রাসের অভিযোগও তুলেছেন তিনি। इतनी सारी माताएं बहनें बैठी संदेश खाली में वोट बैंक के लिए ये ममता दीदी ने गरीब लाचार माताओं बहनों पर अत्याचार क्यों हो रहा? क्योंकि उनकी वोट बैंक ये तो भगवान भला करे। माताओं बहनों का उन्होंने संकल्प किया, हाईकोर्ट में संज्ञान लिया, और आज ममता जी के चट्टे पट्टे सारे जेल के अंदर गए हैं। मुझे बताओ रायगढ़ वालों, संदेश खाली रुकना चाहिए या नहीं रुकना चाहिए? संदेश खाली की बहनों को न्याय मिलना चाहिए या नहीं मिलना चाहिए? क्या ममता दीदी कर सकती है? केवल और केवल नरेंद्र मोदी जी और भारतीय जनता पार्टी। कल ही 50,000 नौकरियां हाईकोर्ट ने सस्पेंड कर दी। क्यों करी? 10 लाख 15 लाख नौकरी के लिए रिश्वत लेते थे। माता बहनों, आपके पास आपके भाई बेटों को नौकरी दिलाने के लिए 15 लाख रुपया है क्या? है क्या? नहीं है। तो उनको नौकरी कैसे मिलेगी? उनके एक मंत्री के घर से 51 करोड़ रुपया कैश निकली। 51 करोड़ रुपया। पार्थ चटर्जी आज जेल में बैठे, ममता जी अभी भी उसको सस्पेंड नहीं करती है। मैं पूछने आया हूं, एक कटमनी, एक खंडनी, इन नौकरियों में भ्रष्टाचार बंगाल में रुकना चाहिए या नहीं रुकना चाहिए? क्या ममता दीदी रोक सकती है? जोर से बोलो, रोक सकती है? तो केवल और केवल भारतीय जनता पार्टी और नरेंद्र मोदी रोक सकती है। भाई और बहनों, चुनावी हिंसा करती, पंचायत के चुनाव में
200 लोग मारे जाते। लोकसभा विधानसभा के चुनाव के बाद लोगों की हत्या होती है, देश भर में चुनाव कहीं हिंसा नहीं होती है और बंगाल के अंदर हिंसा होती है। इसका कारण तृणमूल कांग्रेस। मैं आपको बताने आया हूं, मां, माटी और मानुष 3 नारा देकर ममता दीदी आई थी। मां को तो संदेश खालिद में अपमानित किया, माटी को बांग्लादेशी घुसपैठियों के हवाले किया और मानुष को भ्रष्टाचार और हिंसा कर समाप्त करने का काम किया। अब समय आ रहा है तृणमूल कांग्रेस पार्टी को सबक सिखाने और समय है आप सभी लोगों ने कमल के निशान पर बटन। জঙ্গিদের টার্গেট নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খবর সামনে আসতেই বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। জঙ্গিদের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই খবর সামনে আসতেই বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। লালবাজার সূত্রে খবর, দুজনের বাড়ি এবং অফিসে আরও কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা। পাশাপাশি তাদের জনসভা বা মিছিলে নিরাপত্তার বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেছেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা। সেখানেই বিস্ফোরক তথ্য জানিয়েছেন তিনি। সোমবারের বৈঠক থেকে সব জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন কমিশনারেটের সিপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জানা গিয়েছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে, পাশাপাশি বহুতল থেকেও নজরদারি আরও বাড়ানো হচ্ছে। কোন রকম ঢিলেঢালা মনোভাব যাতে না থাকে সেই নির্দেশও বৈঠকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার সকালে কলকাতা পুলিশের একটি টিম মুম্বাই থেকে গ্রেফতার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে। ওই ব্যক্তি কিছুদিন আগে কলকাতায় এসেছিল এবং শেক্সপিয়র সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই সময়ই ওই ব্যক্তি অভিষেকের বাড়ি রেকি করেছিল এবং তৃণমূল নেতার ও তার আত্মসহায়কের ফোন নম্বরও জোগাড় করেছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সোমবার জানানো হয়, গত কয়েকদিন ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালাচ্ছিল মুম্বাই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলের শাগরেদ রাজারাম রেগে। এরপরে রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি তড়িঘড়ি একটি বৈঠক ডাকেন। সূত্রের খবর, সেখানেই কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি জেলার পুলিশ সুপাররাও ভার্চুয়ালি ছিলেন। সেখানে একাধিক নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি, নবান্ন এবং তার দলীয় কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেকের বাড়ি, ক্যামাক স্ট্রিটের অফিসেও নিরাপত্তা বাড়ানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও বেলাগাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোটের প্রচারে ফের কুকথার বন্যা। তার লাগামহীন কথার জন্য দলের তরফে বহুবার তাকে কথা শুনতে হয়েছে। শোকজের নোটিশও পাঠিয়েছে দল, কিন্তু সেই সব সতর্ক বার্তায় থোড়াই কেয়ার। ভোটের প্রচারে ফের কুকথার বন্যা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। মঙ্গলবার হনুমান জয়ন্তীর সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একের পর এক বেলাগাম মন্তব্য করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালানো লস্কর জঙ্গি রাজারাম রেগেকে নিয়ে হইচই পড়তেই তাকে এবার প্রচারে নিঃস্ব করলেন দিলীপ ঘোষ। নিরাপত্তাহীনতায় দায় চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই। মঙ্গলবার দুর্গাপুরের বি জোন বয়েজ মাঠে গদা নিয়ে প্রাতঃভ্রমণ সেরেছেন বিজেপি প্রার্থী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাবসুলভ ভঙ্গিতেই ফের বিতর্কিত কথাবার্তা বললেন। জঙ্গি নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা পুলিশ সাংবাদিক সম্মেলন করে এই খবরে প্রকাশ্যে আনার পর যথেষ্ট তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাও বাড়ানো হয়েছে, কিন্তু তার জন্য দিলীপ ঘোষ দায়ী করলেন রাজ্য প্রশাসনকেই। তার বক্তব্য, যারা সারা দেশের সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে তাদেরই এই অবস্থা। কে ওদের থ্রেট করবে? টেররিস্টরা ভয় দেখায়, আমাদের নেতাদের খুন করেছে, ভয় দেখাতো। যারা পার্টিতেই টেররিস্ট আছে, যারা সারা দেশের টেররিস্টদের বাংলায় শেল্টার দিয়েছে, টেররিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাহজাহানের মতো টেররিস্টকে কে পুষেছে? তাদেরকে কে মারবে? আর ইলেকশনে কোনো ইস্যু নাই, এখন প্রাণের ভয়, এই তাই পুলিশকে ফিট করেছে, এই বলো তাই বলো।
এই সব সিম্প্যাথির ভোট চলে যায়। আমি মহিলা, সেটা চলে গেছে। আমার ঠ্যাং ভেঙেছে, চলে গেছে। আমার মাথা পেটেছে, চলে গেছে। এখন আমাকে মারছে। আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না, চলে গেলে। এমন তোমাদের ইমেজ হয়ে গেছে। এরপর দুর্গাপুরের আশিস মার্কেটে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে চায় পে চর্চায় যোগ দিয়ে দিলীপ ঘোষ আরেক প্রশ্ন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তার কথায় ইডি সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে, তাতে তার খুব কষ্ট। মানুষ আপনাকে মানে না, তাই রাস্তায় দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত। ইডি কেন তদন্ত করে বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছে? খুব কষ্ট। তারা তাদের ঘুরতে বলছে, তাহলে আপনি মানেনটা কি? তাই মানুষ আপনাকে মানে না, মানবে না, তাই আপনাকে রাস্তায় চোর চোর স্লোগান শুনতে হয়। তার পার্টির ছিচকে চোররা শুনতো চোর চোর, আজ মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হচ্ছে। আরে ডুবে মরা উচিত। এই জীবন দেখে কি লাভ? এই জীবন দেখে কি লাভ? 50 বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর চোর শুনে উপরে যেতে হবে। এই জীবনের কোনো মূল্য নেই। দিলীপ ঘোষ অসত্য গাছের নিচে দাঁড়িয়ে বলছে ডুবে মরা। বেলাগাম মন্তব্যের পাশাপাশি অবশ্য দিলীপ ঘোষ জনতার উদ্দেশ্যে রাজনৈতিক বার্তাও দিয়েছেন। মহিলাদের সঙ্গে জনসংযোগের পর বাম কংগ্রেসের কর্মীদের প্রতি তার আবেদন, বাম বা কংগ্রেস নয়, তৃণমূল বিরোধী ভোট যেন বিজেপিকেই দেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। ভাটপাড়া পৌরসভার 4টি ওয়ার্ডে বিজেপির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ। 31, 32, 33 এবং 34 এই 4টি ওয়ার্ডে বিজেপির ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। সোমবার গভীর রাতে কেউ বা কারা এই ফ্লেক্স ব্যানার ছেড়ে দিয়েছে বলে দাবি বিজেপির। আর এই ঘটনার অভিযোগের তীর তৃণমূলের দিকেই, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমাদের অনেকগুলো ব্যানার, অ্যাপ্রোচ বলতে পারেন 100% মধ্যে 80% ব্যানার আমাদের তৃণমূল সন্ত্রাসকারীরা ছেড়ে দিয়েছে রাত্রি অন্ধকারে। তারা আজকে দিনে নিজের পায়ের তলা জমি আর পাচ্ছে না। আজকে দিনে হতাশ হয়ে ওরা এই কাজটা করতে আরম্ভ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন কি কিছুদিন আগে জগদ্দল বিধানসভায় আমাদের দিওয়ালে কালিখ দিয়ে দেয়। কাউগাছি 1-2-তে আমাদের দুদিন আগে অনেকগুলো ব্যানার ছেড়ে দেয়। আমাদেরই কার্যকর্তাদের বাড়িতে অ্যাটাক করছে। আপনার ফ্লেক্স ব্যানার আবার ছেড়া হয়েছে। ছিড়তে দিন, যত ছিড়বে তত ভোট বাড়বে। বিজেপি যেরকম লোক পাচ্ছে না, এজেন্সিকে দিয়ে পোস্টার মারাচ্ছে, আবার এজেন্সিকে দিয়ে পোস্টার ছেড়াচ্ছে। উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছেন অভিনেতা তথা ঘাটালের বিদায়ী সাংসদ দেব। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দর থেকে বার হওয়ার সময় তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান তুললেন এক ব্যক্তি। কোনো বিরক্তি প্রকাশ না করেই বরং ওই ব্যক্তির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন দেব, আবারও হাতও মেলালেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বললেন, রামনবমীতে জয় শ্রীরাম বলতে আমার কোনো অসুবিধা নেই, ভারতবাসীকে কেউ যেন ধর্ম না শেখায়। কথা হচ্ছে, আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল রাজনীতি করতে। আমরা রামনবমী থেকে আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, আমার মনে হয় ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে যা দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সবকিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে। পশ্চিমবঙ্গে নোট ছাড়া কোনো কাজ হয় না। রাজ্যের মানুষ জানে এ রাজ্যে কত দুর্নীতি হয়। শুধু শিক্ষায় দুর্নীতি নয়, প্রত্যেকটা কাজে নোট লাগে। রাজ্যের প্রতিটা মন্ত্রী ও প্রতিটা বিভাগ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচারে এসে এসএসসি নিয়ে আদালতের রায় ও রাজ্যের দুর্নীতি নিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কিরেন রিজিজু। हाईकोर्ट ने जो बड़ा निर्णय दिया है, उससे पहले लोगों को पता ही था कि पश्चिम बंगाल में कितना बड़ा स्कैम चल रहा था। सिर्फ ये एजुकेशन स्कैम नहीं है, हर चीज में नोटों के साथ उनका काम होता है। वेस्ट बंगाल सरकार में जितने भी मंत्री और विभाग है, सबके सब स्कैम्स में जुड़े हुए हैं और करोड़ों का पैसा नकद में, जितना वेस्ट बंगाल में कैश पैसा बरामद होता है, इस देश में कहीं और नहीं होता है। হাইকোর্টের রায় 25,000 চাকরিজীবী বেকার হয়ে যাওয়াটা ভোট বাক্সে প্রভাব ফেলবে, কিন্তু এর ফলে ভোগ করবে বিজেপি বলে জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। যারা যোগ্যতার ভিত্তিতে খেটে খুঁটে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে পেল,
তাদেরও চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো এবং সমস্ত পেমেন্টগুলো মায়নাগুলো দেওয়া, তারপর 12% ইন্টারেস্ট, এই যে জাজমেন্টটা দিয়েছে এবং এই জাজমেন্ট একেবারেই ইলেকশনের সেকেন্ড ফেজের সামনে হয়েছে। আমরা আদালত সম্পর্কে শ্রদ্ধাশীল, আদালতের উপরে আমরা আস্থাশীল, কিন্তু সদ্য পদত্যাগী বিচারপতি তিনি প্রার্থী হয়ে যাচ্ছেন সিটিং, এবং তিনি যে ধরনের ভাষা সন্ত্রাস আশ্রয় নিচ্ছেন তা কিছু কিছু ক্ষেত্রে বিচার ব্যবস্থার উপরে মানুষের বিশ্বাসটাকে আঘাত করছে। হাইকোর্টের রায় চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং এবিটিএ। মঙ্গলবার আলিপুরদুয়ারে কলেজ হল্টের সংগঠনের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরে জেলা বিদ্যালয় পরিদর্শন করে স্মারকলিপি দিয়ে তার যোগ্য প্রার্থীদের যাতে বঞ্চনা না করা হয় সেদিকে উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়। সংগঠনের জেলা সম্পাদক জয়ন্ত সাহা এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবি জানান। জানেন, গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় প্রেক্ষিতে প্রায় 26,000 যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তারা চাকরি করতেন বিভিন্ন বিদ্যালয়ে, এবং কালকের যে রায় এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবং মাননীয় বিচারপতিরা তাদের ডিভিশন বেঞ্চে কালকে সমস্ত 2016 সালের প্যানেলকে অবৈধ বলে ঘোষণা করেছে। আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ মনে করে এই যে যাদের চাকরি গেল তার সমস্ত দায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে, এবং তার পাশাপাশি সমস্ত চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে নিয়ে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে, এবং সিবিআই এবং ইডি যারা আছেন তাদেরকে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে, এবং গ্রেপ্তার করে সারা পশ্চিমবঙ্গের যে 22টি জেলা রয়েছে সেই 22টি জেলায় যে সকল তৃণমূলের এজেন্টরা আছে যারা টাকা তুলেছেন সাধারণ পরীক্ষার্থীদের থেকে তাদের তালিকা নির্ণয় করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এর পাশাপাশি আরেকটা কথা, কিছু শিক্ষক আছেন যেখানে মহামান্য আদালত বারংবার বলেছে যে মেধার ভিত্তিতে যাদের নিয়োগ হয়েছে সেই সকল তালিকা মধ্যশিক্ষা পর্ষদকে নির্ণয় করতে হবে, যারা যোগ্যতা নিয়ে যারা চাকরি পেয়েছে অবিলম্বে তাদেরকে পুনর্নিয়োগের ব্যবস্থা করতে হবে, এবং দেখতে হবে কোনোভাবেই যেন তাদের সার্ভিস কোনো মতে ব্রেক না হয়। আমরা এই সকল যারা মেধাযুক্ত পরীক্ষার্থীরা যারা ছিলেন, যারা স্বচ্ছতার সাথে যে সকল শিক্ষকেরা নিয়োগ হয়েছেন, আমরা তাদের পাশে আছি এবং তাদের সকল রকমের আইনি সহযোগিতা দেওয়ার জন্য এবিটিএ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলা শাখা এবং আমাদের এবিটিএ রাজ্য কমিটি আমরা সেই সকল শিক্ষকদের পাশে আছি যারা যোগ্যতার ভিত্তিতে যাদের নিয়োগ হয়েছিল এবং অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল তাদের তালিকা অবিলম্বে নির্ণয় করতে হবে, এবং তাদেরকে যারা অবৈধভাবে নিয়োগ হয়েছে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা অবিলম্বে করতে হবে, এবং তার সাথে অবৈধভাবে যারা টাকা তুলেছেন তৃণমূলের নেতা এবং নেত্রীরা, এই প্রসঙ্গে বলে রাখি 2016 সালে শুভেন্দু অধিকারী তিনি মুর্শিদাবাদ থেকে কয়েকটি জেলার দায়িত্বে ছিলেন, তার সম্পর্কেও যে অভিযোগ আছে অবিলম্বে তাকেও সিবিআই তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে তদন্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি, এবং এই দাবি নিয়েই আমরা আজকে পথসভা করেছি এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আমরা এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা যোগ্যেরা কি দোষ করলাম? শহীদ মিনারে এবার চাকরিহারাদের ধর্ণা। চাকরিহারারা যাবেন সুপ্রিম কোর্টেও। চাকরির দাবিতে ধর্ণা দেখেছে রাজ্য। এবার হাইকোর্টের নির্দেশে হঠাৎ চাকরি খোয়ানো ব্যক্তিরাও ধর্ণায় বসতে চলেছেন। মঙ্গলবার সকালেই চাকরিচ্যুতদের একাংশ শহীদ মিনার চত্বরে জমায়েত শুরু করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধর্ণায় বসে নিজেদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তাঁরা। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সোমবারের চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। ইতিমধ্যেই উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকারও। চাকরিচ্যুতদের বক্তব্য, তারা অবৈধ উপায়ে চাকরি পাননি, তাহলে কেন অবৈধ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিদের জন্য তাদেরও শাস্তি পেতে হবে? সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বির রশিদি ডিভিশন বেঞ্চ 2016 সালের এসএসসি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে। 282 পাতার এই রায়ের ফলে শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে বাতিল হয়েছে মোট 25,753 জনের চাকরি। রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি বসাকের মন্তব্য, এছাড়া কোনো উপায় ছিল না। দুই বিচারপতির বেঞ্চ সোমবার আরও জানায়, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে 12%। 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত।
এসএসসি নিয়োগ প্রক্রিয়ার অনেক ওএমআর শিট বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশও দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। জানিয়েছে উত্তরপত্র জনগণ যাতে দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে কমিশনকে। এসএসসি অবশ্য হাইকোর্টের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে। এসএসসির চেয়ারম্যান বলেন ৫,০০০ জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য ২৬,০০০ জনের কেন চাকরি বাতিল হবে? সোমবার উত্তর দিনাজপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বলেন, যাদের চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা পাশে আছি, যত দূর দরকার লড়াই করব। বলি বোমা ফাটাবেন, বোমা কি বোমা? না তো ২৬,০০০ টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ ২৬,০০০ ছেলে মেয়ে মানে প্রায় ১.৫ লক্ষ ২ লক্ষ পরিবার। বলছে কিনা ৮ বছর তারা চাকরি করেছে, ৪ সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? হাই নিউজ নেটওয়ার্ক। পার্থদের মামলায় শেষবার মুখ্য সচিবের মতামত তলব করল হাইকোর্ট, না জানালে জারি হবে অবমাননা রুল। নিয়োগ দুর্নীতি মামলায় আবারও কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিক। একই সঙ্গে নিজের অবস্থান জানানোর জন্য তাকে চতুর্থবার সময় দেওয়া হলো। যদি আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মুখ্য সচিব পদক্ষেপ না করেন তবে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে বলেও মঙ্গলবার জানায় বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ শিক্ষা দপ্তরের কয়েকজন প্রাক্তন আধিকারিকের জামিনের মামলা শুনানি ছিল। বিচারপতি বাগচি ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের অভিযোগ ছিল, রাজ্যের মুখ্য সচিবের অনুমতি না পাওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। কেন তিনি অনুমতি দিচ্ছেন না? মুখ্য সচিবের কাছে তার ব্যাখ্যা তলব করেছিল রাজ্যের উচ্চ আদালত। মঙ্গলবার রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, লোকসভা ভোটের কাজে ব্যস্ত মুখ্য সচিব, তাই তিনি জবাব দিতে পারেননি। রাজ্যের যুক্তি শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি বাগচি। তিনি মন্তব্য করেন, তদন্ত এবং বিচার প্রক্রিয়া মসৃণভাবে চলছে কিনা সেটা দেখা আদালতের কাজ। যদি দেখা যায় সেখানে কোনো বাধা আসছে তবে তা সরানোর কাজও করতে হবে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাত থেকে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়রা। ওই জামিনের বিরোধিতা করে সিবিআই জানায় রাজ্যের মুখ্য সচিব অনুমতি দেননি, তাই অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। তারা বারবার রাজ্যের কাছে আবেদন করেছে, কিন্তু কোনো উত্তর মেলেনি। 10 মাস ধরে ওই আবেদন পড়ে রয়েছে। তারপরই বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করে সিবিআই। গত মাসে প্রথমবার আদালত মুখ্য সচিবকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দেয়। অভিযোগ, এতদিনও ওই নির্দেশ কার্যকর করতে পারেননি মুখ্য সচিব। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি বাগচির পর্যবেক্ষণ, নির্বাচনের সঙ্গে মুখ্য সচিবের এই সিদ্ধান্ত গ্রহণের কোনো সম্পর্ক নেই। অযথা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি দেরি করছেন। তিনি এই মামলার গুরুত্ব বুঝতে ব্যর্থ হচ্ছেন। মুখ্য সচিব নিজের বিধিবদ্ধ দায় পালন করতে পারেননি। পাশাপাশি আদালতের মন্তব্য, আমাদেরকে এটা ধরে নিতে হবে যে অভিযুক্তেরা এত বেশি প্রভাবশালী যে রাজ্যের মুখ্য সচিবও বিচার শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। এই দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে এবং যা অনেক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এটা মাথায় রাখতে হবে মুখ্য সচিবকে। তাই বিচারের কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুখ্য সচিবকে প্রভাব মুক্ত থাকতে হবে। মঙ্গলবার আদালত মুখ্য সচিবকে চতুর্থবারের জন্য সময় দেয়। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানায়, আগামী 2রা মের মধ্যে তাকে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে অবস্থান জানাতে হবে। শেষবারের মতন মুখ্য সচিবকে অবস্থান জানাতে বলা হয়েছে। আদালত আরও জানায়, এবারেও যদি বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি মুখ্য সচিব না দেন তবে আদালতেই সেই কাজ করতে বাধ্য হবে। এমনকি ওই মর্মে প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করবে আদালত। হাই নিউজ নেটওয়ার্ক।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে রাজ্যের যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের অপদার্থতার কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করে জলপাইগুড়িতে জোরদার আন্দোলন শুরু করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সহ 4টি সংগঠনের সদস্যরা। শিক্ষাকর্মীদের কন্টিনিউশনকে হারাতে দিচ্ছি না, দেব না। যন্ত্রণা অনেকটাই কম। তারা আমাদের থেকে যোগ্য শিক্ষকরা যতকাল যাদের যে সমস্ত যোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের যন্ত্রণা আমাদের থেকে এই রৌদ্রের যন্ত্রণা থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি। সেই যন্ত্রণা সঙ্গে নিয়েই আমরা আমাদের কর্মসূচি করছি। আমরা নির্দিষ্টভাবে বলেছি যে সরকারের অপদার্থতা, শিক্ষা দপ্তরের অপদার্থতা, এসএসসি এবং বোর্ডের পর্ষদের অপদার্থতা, তার দায় যোগ্য শিক্ষকদের আজকে বহন করতে হচ্ছে। সরকার যদি সঠিকভাবে তার তথ্য লোপাট না করে তার তথ্যগুলোকে রেখে দিয়ে কোর্টের সামনে তারা যদি দাঁড়াতে পারতেন তাহলে যোগ্য শিক্ষকরা বঞ্চিত হতেন না। আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি কোর্টের রায় থেকে এবং অন্যান্য বিষয় থেকে। আমরা পরিষ্কারভাবে দাবি করছি যে যোগ্যতম শিক্ষকদের, যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের রক্ষার দায়িত্ব এই সরকারকে নিতে হবে এবং কোনোভাবেই কোনো যোগ্য শিক্ষককে যারা মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তারা নিজস্ব মেধা যোগ্যতা যারা প্রমাণ দিয়েছেন, তাদের কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না এবং তার জন্য সমস্ত ধরনের লড়াই সংগ্রাম সংগঠিত করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা কেন সরকারকে দায়ী করছি, কেন মুখ্যমন্ত্রীকে দায়ী করছি, কেন শিক্ষামন্ত্রীকে দায়ী করছি, কেন এসএসসি কে দায়ী করছি, কেন পর্ষদকে দায়ী করছি, তার উদাহরণ একটাই। পশ্চিমবাংলার বুকে এসএসসি চালু হওয়ার পরে 10 বছর নিয়োগ হয়েছিল। বহু শিক্ষক শিক্ষিকা এসএসসির মাধ্যমে মাথা উঁচু করে বিদ্যালয়গুলোতে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। কোনো অভিযোগ এসএসসির বিরুদ্ধে আসেনি, কোনো কেস কোর্টে এসএসসির বিরুদ্ধে হয়নি এবং সেই শিক্ষকরা মাথা উঁচু করে আজকে চাকরি করে যাচ্ছেন। কিন্তু এই সরকার আসার পর যে সামান্য কিছু নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগেই আজকে দুর্নীতি প্রমাণিত হচ্ছে। সেই কারণে এই গোটা দুর্নীতির দায় রাজ্য সরকার, শিক্ষা দপ্তরকে নিতে হবে এবং যোগ্য প্রার্থীদের রক্ষার দায়িত্ব এই সরকারকে, তার পর্ষদকে, তার এসএসসিকে নিতে হবে। আমাদের লড়াই চলবে। মঙ্গলবার বসিরহাটে প্রচারে বাম ও বিজেপি। উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভায় বিজেপি প্রার্থী রেখা পাত্র ও দুন্ডিহাট বাজার, টাকি রোড, কলোনিপাড়া সহ একাধিক জায়গায় জনসংযোগ করেন। প্রচারে বেরিয়ে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীর 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের নিতাই মোড় থেকে শুরু করে হাটগাছা, শীতুলিয়া, খুলনা, ভান্ডারখালী, ঢোলখালীর গ্রামে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন সিপিএম এর প্রার্থী নিরাপদ সর্দার। প্রচন্ড পরিমাণে সাড়া পাচ্ছি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানুষ কীভাবে নিজেদের আগ্রহতে বেরিয়ে আসছে, মানুষরা আজকে আমার সাথ দিচ্ছেন এবং এই লড়াইটা আমাদের সবাইয়ের লড়াই। তো এখানে সবাই একসাথেই লড়াইটা দেবে, এখানে কারো ব্যক্তিগত লড়াই নেই, এখানে সবাই সবার জন্য লড়বে। এটা বসিরহাট লোকসভা কেন্দ্রে যেভাবে লাল ঝান্ডার উন্মেষ ঘটেছে, তাতে আগামী দিন তৃণমূল বিজেপি হারছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যতদিন যাচ্ছে তত মানুষ বিজেপিকে আসামের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, যতদিন যাচ্ছে তত বেশি মানুষ তৃণমূলকে আসামের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। বসিরহাটের মানুষ সবসময় শান্তি চায়, বিভাজন এরা চায় না। সেই জন্য বিজেপি এবং তৃণমূল এরা দুজনেই যে বিভাজন করে এবং দাঙ্গা করে, তার অভিজ্ঞতা আছে বসিরহাটের মানুষের। সেই জন্য এবার বসিরহাটের মানুষ এই লোকসভাতে অন্তত বিজেপি আর তৃণমূলকে ভোট দেবে না, লাল ঝান্ডাকে জেতাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে বিশ্বভারতী ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তকে মনোনীত করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সন্ধ্যায় ভাস্কর গুপ্ত দায়িত্ব নিয়েছেন। রাজ্যের তালিকা মেনেই ভাস্করকে অন্তর্বর্তী উপাচার্য করার রাজ্যপাল তথা আচার্যকে অভিনন্দন জানিয়েই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সকাল 10:30টায় অরবিন্দ ভবনে প্রবেশ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। অধ্যাপক পার্থপ্রতিম রায়কে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপাচার্যের ঘরে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদেরকে আর বলার কোনো নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।